এই অনুষ্ঠানটি নিবেদন করছেন কেসি দাস। বং মেনুতে রং অনেকই লক্ষ্য তবু স্থির, শেষটা যদি মিষ্টি হয় তো কেসটা জমে ক্ষীর। রসমালাই বা রসগোল্লা চাকতে যদি চাস, দিন রাতে সঙ্গে আছে শুধু কেসি দাস, কেসি দাস। নমস্কার, আমি সুজয় নীল, আর আপনারা দেখছেন যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। আজ আপনাদের সামনে আরো একবার চলে এলাম। আজকের এই এপিসোডটা আমার কাছে ভীষণ প্রিয় একটা এপিসোড হতে চলেছে। কেন বলছি এই কথা, সেটা ধীরে ধীরে টের পাবেন। তাহলে চলুন শুরু করি আজকের সফর। 21শে মার্চ, সেই 2013 সাল থেকেই প্রতি বছর এই 21শে মার্চ তারিখটাকে আন্তর্জাতিক বন দিবস হিসেবে বিশ্বব্যাপী উদযাপন করা হচ্ছে। গাছ আমাদের ভীষণ প্রিয়। এই পৃথিবীর বুকে গাছেদের গুরুত্ব ঠিক কতখানি সেটা বোধহয় প্রতিটা মানুষই টের পেয়েছেন কখনো না কখনো। সেই 1971 সাল থেকে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এই দিনটাকে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে হিসেবে পালন করত। কিন্তু 2012 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটাকে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট হিসেবে ঘোষণা করেন। এই দিনটা পালন করার মূল উদ্দেশ্য হলো সব ধরনের বন, গাছপালা এবং বনভূমির গুরুত্ব সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করা, পাশাপাশি বন সংরক্ষণ, জীব বৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, খাদ্য নিরাপত্তা এবং মানুষের জীবিকা নির্বাহে বনাঞ্চলের ভূমিকা তুলে ধরা। এই বছর আন্তর্জাতিক বন দিবসের থিম হলো ফরেস্টস অ্যান্ড ইকোনমিক্স, আর এই থিমের মূল উদ্দেশ্য হলো বনাঞ্চলকে অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসলে বনাঞ্চল স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করে, দারিদ্র্য কমায়, পাশাপাশি কাঠ, ঔষধীয় উদ্ভিদ, ফলমূল ইত্যাদি তৈরি করে লক্ষ লক্ষ মানুষের জীবিকা নিশ্চিত করে। তাই 21শে মার্চ বিশ্বব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, বৃক্ষরোপণ, সেমিনার এবং সচেতনতা কর্মসূচির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ দিনটাকে উদযাপন করা হয়। এই 21শে মার্চ দিনটা আরও একটা কারণে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ 2012 সাল থেকে প্রতি বছর এই দিনটাকে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব ডাউন সিনড্রোম দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্বের নানান প্রান্তে ডাউন সিনড্রোম সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং এই অবস্থা নিয়ে জন্মানো প্রতিটা শিশুর নিজস্ব অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা। আসলে ডাউন সিনড্রোম এমন একটা জেনেটিক কন্ডিশন যেখানে মানব শরীরের 21 নম্বর ক্রোমোজোমের একটা অতিরিক্ত প্রতিলিপি বা সহজ ইংরেজিতে বলতে গেলে এক্সট্রা কপি থাকে। এই 21 নম্বর ক্রোমোজোমের প্রতীক হিসেবেই মূলত 21শে মার্চ তারিখটা বেছে নেওয়া হয়েছিল। জানলে অবাক হবেন, সারা বিশ্বে প্রতি 1000 থেকে 1100 জন নবজাতকের মধ্যে প্রায় একজন শিশুর ডাউন সিনড্রোম থাকে। এই বছর বিশ্ব ডাউন সিনড্রোম দিবসের থিম হলো টুগেদার এগেইনস্ট লোনলিনেস। এই থিমটার মূল উদ্দেশ্য হলো ডাউন সিনড্রোম এবং বুদ্ধি বিকাশ জনিত প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে থাকা মানুষদের একাকিত্বের অন্ধকার থেকে বের করে আনা। আসলে একটা সত্যিকারের উন্নত সমাজ তখনই গড়ে ওঠে যখন সেই সমাজে থাকা প্রতিটা মানুষ নিজেকে মূল্যবান বলে মনে করে। সমাজের কথা যখন উঠলই তখন বলি, এই যে এত 20শে মার্চ তারিখে সারা বিশ্ব জুড়ে পালিত হওয়া ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস নিয়ে কথা হচ্ছে। 2013 সাল থেকে ভুটানের গ্রস ন্যাশনাল হ্যাপিনেস কনসেপ্ট থেকে অনুপ্রাণিত হয়ে সারা বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা শুরু করে জাতিসংঘ। গত বছর ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেসের থিম ছিল শেয়ারিং ইজ কেয়ারিং। 2026 সালে এই দিবসটির থিম হলো সোশ্যাল মিডিয়া অ্যান্ড হ্যাপিনেস। কিন্তু গত বছর প্রকাশিত হওয়া ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতবর্ষের স্থান কিন্তু বেশ খানিকটা নিচের দিকেই ছিল। 147টা দেশের মধ্যে ভারতবর্ষ স্থান পেয়েছিল 118 নম্বর স্থানে। তবে এই তালিকায় গত 8 বছর ধরে 1 নম্বর জায়গাটি দখল করে রয়েছে ফিনল্যান্ড। অর্থাৎ ফিনল্যান্ডই হলো বিশ্বের সবচেয়ে সুখী দেশ, আর দেশটা সত্যি সত্যি যেন কবিতার মতো সুন্দর। জীবনে সুখী থাকার জন্য অবশ্যই নিজের সময় নিয়ে একটু বেরিয়ে পড়ার প্রয়োজন। আর ট্রেনে চড়ে বেড়াতে যাওয়ার সুখস্মৃতি নিশ্চয়ই আপনাদের সকলেরই আছে। এবার একটু অতীতে ফেরা যাক। বাংলায় প্রথম কবে রেলগাড়ি চালু হয়েছিল সেই ইতিহাস আমাদের বলবে সৌনক পায়ে পায়ে হিস্ট্রি সেগমেন্টে। সালটা 1854 সালের অগস্ট মাস। বেঙ্গল হরকরার ইন্ডিয়া গেজেট এই দুটো পত্রিকায় একটা বিজ্ঞাপন বার করা হলো।
তাতে লেখা ছিল, আগামী 15 তারিখ মঙ্গলবার হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন যাতায়াত শুরু হবে। হাওড়া থেকে রেলগাড়ি ছাড়বে সকাল 10:30টায় আর বিকেল 5:30টায়। ওইদিকে হুগলি থেকে ছাড়বে সকাল 8:23 আর বিকেল 3:38। ট্রেন থামবে বালি, শ্রীরামপুর আর চন্দননগরে। বুঝতেই পারছেন যে প্রথমবারের মতন রেলগাড়ি চালু হতে চলেছে বাংলায়, তাও আবার 15ই অগস্টে। মানে তারিখটা শুধুমাত্র স্বাধীনতা দিবস হিসেবেই গুরুত্বপূর্ণ নয়, বাংলায় প্রথম ট্রেনও চলেছিল ওই একই তারিখে। তা কলকাতার অনেকেই তখন এই রেলগাড়ির কথা শুনেছে বটে, শুনেছে যে সেই গাড়ি নাকি ধোঁয়া ছাড়তে ছাড়তে পথ ঘাট সব পেরিয়ে ছুটে চলে, তাই অনেকেই তার নাম দিয়েছিল আগুনের রথ। তারই আগের বছর পশ্চিম ভারতের বড়িবান্দর থেকে ঠানে পর্যন্ত এই রেলগাড়ি চলেছিল, কিন্তু সে আর চোখে কে দেখেছে, শুনেছে মাত্র। কিন্তু এইবার চাক্ষুষ দেখতেও পারবে, হয়তো চড়তেও পারবে। অবশ্য রেল চালু হওয়ার আগেই এই নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। রেলগাড়ি চালু 2 দিন আগে সিটিজেন নামের এক কাগজে রেকর্ডের ছদ্মনামে কার একটা লেখা বেরোলো। তার বক্তব্য ছিল যে কলকাতা থেকে হুগলি মাত্র 28 মাইল পথ, কিন্তু তার ভাড়া ধার্য হয়েছে 4 টাকা। যতই হোক ফার্স্ট ক্লাস, এটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, ওটাকে অবিলম্বে 3 টাকা করা উচিত। সেই লেখার কারণেই কিনা জানা নেই, তবে তার পরপরই প্রথম শ্রেণীর ভাড়া কমিয়ে 3 টাকা করা হয়। মানে প্রথম শ্রেণীর ভাড়া 3 টাকা, দ্বিতীয় শ্রেণীর ভাড়া 1 টাকা আর তৃতীয় শ্রেণীর জন্য 7 আনা। সেবারে ট্রেন চালু হওয়া নিয়ে লোকজনের মধ্যে সে কি উৎসাহ! সেই ট্রেনে চাপার জন্য প্রায় 1003 দরখাস্ত জমা পড়ল, কিন্তু জায়গা যে অত নেই, মাত্র কয়েকশো সিট। এ তো আর আজকের দিনে রেলগাড়ি নয়, তখন তাতে মাত্র 3টে ফার্স্ট ক্লাস, 2টো সেকেন্ড ক্লাস আর 3টে থার্ড ক্লাস কামরা ছিল। তাই উপায় আর কি, যারা সেদিন ট্রেনে উঠতে পারল না তাদের ট্রেন ছাড়া দৃশ্য দেখেই সন্তুষ্ট থাকতে হলো। শোনা যায় যে সেই রেলগাড়ি চালু দৃশ্য দেখতে সেদিন প্ল্যাটফর্মে হাজার হাজার লোক ভিড় করেছিল। কথা ছিল যে স্বয়ং বড়লাট লর্ড ডালহাউসিকে দিয়েই রেলগাড়ি উদ্বোধন করা হবে, কিন্তু কি একটা কারণে সেদিন তিনি আসতে পারলেন না। অগত্যা রেল কোম্পানির বড় কর্তারা নিজেরাই সেই রেলগাড়ি উদ্বোধন করলেন। সেই ট্রেন সকালবেলা দিব্যি ধোঁয়া ছাড়তে ছাড়তে আর ফোঁস ফোঁস আওয়াজ করতে করতে হাওড়া স্টেশন থেকে বেরোলো। কিন্তু সেই ট্রেন হুগলি থেকে হাওড়া ফেরার সময় সে তো আর ফেরেই না। এদিকে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়। লোকের মনে তো সন্দেহ দেখা দিল কোনো দুর্ঘটনা ঘটেনি তো। শেষমেশ জানা গেল যে সাহেব শুভরা নাকি মাঝপথে খানিক জলযোগ করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন, আর সেই পেট পুজোর চোটেই ট্রেন লেট। সেই ট্রেন চালু হওয়ার সপ্তাহখানেকের পর 23শে অগস্ট বেঙ্গল হরকড়ায় একটি লেখা এক শিক্ষিত বাঙালির রেলযাত্রার অভিজ্ঞতার কথা পাওয়া যায়। কিভাবে তিনি আগে থেকে পাজি দেখে যাত্রার দিনক্ষণ নির্ণয় করে সেদিন 3 বার গঙ্গা স্নান করে বহুবার ভগবানের নাম নিয়ে রেলগাড়িতে চড়ে বসলেন হাওড়া স্টেশন থেকে। যথাসময়ে তিনি হুগলি পৌঁছেও গেলেন, কিন্তু সেখান থেকে ট্রেনে করে আর ফিরতে রাজি হলেন না। তার কারণ হিসেবে বলেছিলেন যে এই আগুনের রথ অর্থাৎ রেলগাড়ি চললে মানুষের আয়ু নির্ঘাত কমে যাবে। যেই গাড়িতে চড়ে মানুষ 6 দিনের পর 6 ঘন্টায় পাড়ি দিচ্ছে, তাতে তার 66 বছরের আয়ু 36এই না শেষ হয়ে যায়। ভাবুন কাণ্ড। সেই যেখান থেকে প্রথম ট্রেনটা ছেড়েছিল তাকে বলা হয় অরিজিনাল 0 মাইল। সেই জায়গাটা কোথায় জানেন? হাওড়া স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্মের জায়গাতে। কিন্তু 16 নম্বর প্ল্যাটফর্ম সেটা কি করে হয়? হাওড়া স্টেশনের 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম তো পুরনো কমপ্লেক্স, আর 17 থেকে 23 হলো নতুন কমপ্লেক্স। কই 16 নম্বর প্ল্যাটফর্ম বলে তো কিছু নেই। আসলে 16 নম্বর মাল বা কার্গোর জন্য একটা ডেডিকেটেড লাইন। আজ সেই জায়গাতেই রয়েছে হাওড়ার মেট্রো স্টেশনের এন্ট্রান্স। আজও হাওড়া স্টেশনে রয়েছে একটা ফলক, যেটা পড়ে জানা যায় যে পূর্ব ভারতের প্রথম রেলগাড়ি চালু হয়েছিল ঠিক এই জায়গা থেকেই। বং মেনুতে রং অনেকই, লক্ষ্য তবু স্থির। শেষটা যদি মিষ্টি হয় তো কেসটা জমে ক্ষীর। রসমালাই বা রসগোল্লা চাখতে যদি চাস, দিন রাতে সঙ্গে আছে শুধু কেসি দাস, কেসি দাস।
ভালো থাকুন। দেখুন প্রতিদিন সকাল 6:45 শুধুমাত্র ডিডি বাংলায়। বং মেনুতে রং অনেকই, লক্ষ্য তবু স্থির। শেষটা যদি মিষ্টি হয় তো কেসটা জমে ক্ষীর। রসমালাই বা রসগোল্লা চাকতে যদি চাস, দিনে রাতে সঙ্গে আছে শুধু কেসি দাস, কেসি দাস। এরপর বলবো বিশ্ব কবিতা দিবসের কথা। 1999 সালে 21শে মার্চ তারিখটাকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। এই বিশ্ব কবিতা দিবস পালনের মূল উদ্দেশ্যই হলো বিশ্বব্যাপী কবিতা রচনা, কবিতা প্রকাশনা এবং কবিতা পাঠকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, বিশ্ব কবিতা দিবসের মাধ্যমে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলো নতুন করে স্বীকৃতি ও গতি পাবে। আসলে কবিতা মানুষের জীবন এবং তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে একাত্মভাবে জড়িয়ে থাকে। আর তাই হয়তো ভারতবর্ষের মতো বৈচিত্র্যময় দেশে জন্ম হয়েছে কয়েক লক্ষ কবির। তাদের মধ্যে কেউ কেউ রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা মির্জা গালিবের মতো সুখ্যাতি অর্জন করতে পেরেছেন, কেউ কেউ আবার জীবনানন্দ দাশ কিংবা শিবকুমার বাটলবির মতো জীবদ্দশায় স্বল্প প্রশংসিত হয়েই থেকে গেছেন। তবে এই স্মার্টফোন আর রিলসের যুগে দাঁড়িয়ে যারা আজও কবিতাকে ভালোবাসেন, কবিতা চর্চা করেন এবং বিশেষ করে কবিতা লেখেন, তাদের প্রত্যেকের জন্য রইল আমাদের তরফ থেকে অনেকটা ভালোবাসা। আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় আজ অব্দি সুন্দর সুন্দর কবিতা লেখা হয়েছে, তা তো পাঠক মাত্রই জানেন। এই ভাষায় নানান শব্দ নিয়ে নিয়মিত সেগমেন্ট তৈরি করছে তন্ময়। দেখে নিই আজকের শব্দবাজিতে কি আছে। নমস্কার নমস্কার, আসুন। আরে বাইরে দাঁড়িয়ে কেন, আসুন আসুন, বাংলা ভাষা বাড়িতে আপনি আসুন। শব্দবাজি বাংলা শব্দের খেলা, যেখানে বাংলা শব্দের গল্প আর বাংলা শব্দের মজার মজার খেলা নিয়ে এই যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক সপ্তাহে আপনাকে বেশ কিছু গল্প বলি, আর সেই গল্পগুলোর মধ্যে বাংলা ভাষার বিভিন্ন শব্দ থাকে। আর সেই জন্যই তো আপনাকে বলছি, বাংলা শব্দের এই বাড়িতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই বাড়ি একটা দরজা আছে আর একখানে জানলা আছে। এই যে দরজাটা বললাম আর জানলাটা বললাম, তাদের বয়স কিন্তু এক নয়। দরজার বয়স এই আন্দাজ 600 বছর মতো হবে, আর জানলার বয়স 400 বছর। কেন এদের মধ্যে এই পার্থক্যটা? এর কারণ হলো এই যে দুটো শব্দ আমি ব্যবহার করছি বাংলাতে, দরজা আর জানলা, তার মধ্যে একটা আরবি ভাষার শব্দ দরজা, আর সেটা মোটামুটি 600 কি আরেকটু বেশি বছর আগে থেকে বাংলা ভাষায় ধীরে ধীরে ঢুকে পড়ে আর ব্যবহার হতে শুরু হয়। পর্তুগিজরা 1530 নাগাদ চট্টগ্রামে, বাংলাদেশের চট্টগ্রাম, সেখানে তাদের উপনিবেশ তৈরি করলো, আর তারই জেরে শেষ পর্যন্ত এই জানলা বলে শব্দটাকে আমরা পেলাম আমাদের বাংলা ভাষায়। তো এই যে জানলা শব্দটা পেলাম বাংলায় যেটা ঢুকে পড়লো, তারপর থেকে সেটা ক্রমশ ব্যবহার হয়েই যাচ্ছে। আর এই বৈচিত্র্য নিয়েই তো আমাদের বাংলা ভাষার বাড়িটা। এই যে বাংলা ভাষার বাড়ি বলছি, তাতে কি শুধুমাত্র দরজা জানলা রয়েছে? অন্য যে শব্দগুলো আছে তার মধ্যে আমরা যেগুলো পরি, পরিধান করার জিনিস, যেমন গেঞ্জি। এখন আমরা যে গেঞ্জি শব্দটাকে ব্যবহার করি, এই গেঞ্জি শব্দটা কিন্তু খুব পুরনো নয়। হিসাব কষলে দেখা যায় বড়জোর 300 থেকে 400 বছর আগে একটা এপিসোডে আমি এই নিয়ে আলোচনা করেছি অনেকটা বিশদে। তাই বুঝতে পেরেছেন যে কেন গেঞ্জি শব্দটা বয়স মাত্র 300 বা 400 বছর। আবার রিক্সা বলে যে শব্দটা, যেহেতু চড়ি আর কি আমরা, সেই রিক্সার বয়স মেরে কেটে 125 বছর। কারণ 125 বছর মতো আগে কলকাতার বুকে প্রথম রিক্সা চলতে শুরু করে, তার থেকে হাফটানা রিক্সা বা এখন প্যাডেল, ব্যাটারি ইত্যাদি রিক্সা। ফলে প্রত্যেকটা বাংলা শব্দের নিজস্ব গল্প রয়েছে, এবং যে কারণে আমরা যাকে চার্চ বলি ইংরেজিতে, তার বাংলা যে গির্জা, তার কারণ পর্তুগিজরা যখন এলো প্রথম এবং তাদের হাত ধরে খ্রিস্টান ধর্ম বা বলা যেতে পারে খ্রিস্টানিটি এলো বাংলাতে, ভারতে, এবং এইখানে প্রথম তাদের উপাসনা গৃহ, যাকে পর্তুগিজরা তাদের ভাষায় বলতো ইগরেজা, সেখান থেকে বাংলাতে এলো গির্জা শব্দটা। তার একটা মজার ঘটনা আপনি খেয়াল করার চেষ্টা করুন এরকমভাবে, যে ধরুন ব্রিটিশরা প্রথম ভারতে এলো, পর্তুগিজরা নয়, এবং ব্রিটিশরা এখানে এসে একটা উপাসনা গৃহ তৈরি করলো, তার দ্বারা নাম দিল চার্চ। তখন কিন্তু আমরা গির্জাকে বলে কিছু চিনতাম না আদৌ, তখন আমরা চার্চটাকেই ধরতাম, কারণ চার্চ প্রথম শব্দ যাকে আমরা পেয়েছি বাংলা শব্দ হিসেবে। এইরকম বেশ কিছু আরও শব্দ বাংলা ভাষায় ঢুকে গেছে প্রচুর, মানে হয়তো কয়েকশো থেকে হাজারও হতে পারে, যেগুলো আসলে ইংরেজি ভাষার শব্দ, এবং ইংরেজরা সব থেকে শেষে আমাদের উপরে এই প্রভুত্ব করার চেষ্টা করেছে, বণিকের মানদণ্ড রাজদণ্ড হয়েছে, আর তারই জেরে চেয়ার, টেবিল, হাসপাতাল, বিভিন্ন এরকম শব্দ ক্রমশ বাংলা শব্দ হয়ে গেছে। ফলে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এই
ক্রোনোলজি ধরতে চাই, যেটা ইংরেজি ক্ষেত্রে এটিমোলজির মাধ্যমে আমরা পাই, বাংলায় কিন্তু এরকম কোনো গবেষণা সম্ভবত এখনো পর্যন্ত এরকম বড় আকারে হয়নি। যদি করা যায় তাহলে প্রত্যেকটা বাংলা ভাষার বয়স কীরকম জানা যাবে। এবং সেইখানেই মজার কথা, সংস্কৃত, পালি, প্রাকৃত যে বিভিন্ন শব্দগুলো রয়েছে, ওই তৎসম, তদ্ভব ইত্যাদি, তার বয়স কিন্তু খুঁজে বের করা কঠিন। কারণ কোন পুরাণ থেকে বা কোন অন্য কোনো থেকে সেই শব্দগুলো বাংলায় ঢুকে গেছে, সংস্কৃত শব্দগুলো, তা আজকে কিন্তু খুঁজে বের করা একটু কঠিন ব্যাপার। এবার আপনাকে একটা দায়িত্ব দিচ্ছি, আপনার কাজ হবে এরকম বিভিন্ন বাংলা ভাষার শব্দগুলো কোনটার কত বয়স সেটা নিয়ে হালকা একটু পড়াশোনা করা, সেটার উত্তর হয়তো আমাদের ইমেল করে জানাতে পারেন, ঠিক যেভাবে প্রত্যেকটা পর্বে আপনি ইমেল করে এক একটা খেলার উত্তর দেন। কারণ শব্দবাজি মানে শুধুমাত্র বাংলা ভাষার গল্পগুলো কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে বাংলা শব্দের মজাদার খেলাও বটে, যেগুলো বাঙালি মগজে আমরা ফাটাই। আজকে যে খেলাটা খেলাবো তার নাম দিয়েছি মাঝাই। তো কোনো একটা খেলা নতুন খেলতে গেলে তার তো একটা উদাহরণ চাই। এই দেখুন উদাহরণ, সুল, দন্তস্বর হ্রস্ব ল, দুটো ড্যাশ রয়েছে, আর তারপর উড়া, পয় হ্রস্ব রয় আকার। এর মাঝখানে এমন একটা দু অক্ষরের শব্দ বসবে যেটা সুল শেষ করবে, আর যেটা দিয়ে শেষ হবে তাই দিয়ে পুরা শুরু হবে। মাঝখানে তান বসলে সুলতান আর তানপুরা দুটো আলাদা শব্দ সুন্দর মিশে যাচ্ছে এই মাঝাইয়ের জন্য। উদাহরণ দেখে নিয়েছেন, খেলা বুঝে নিয়েছেন, তাহলে এবার পরপর তিনটে মাঝাই খেলবেন আপনি। পরপর তিনটে মাঝাই এইবার আপনার স্ক্রিনে আপনি দেখতে পাবেন। আপনাকে উত্তর পাঠাতে হবে ইমেল করে এই নিচে দেওয়া ইমেল আইডিতে। প্রত্যেক সপ্তাহে যারা ঠিক উত্তর পাঠাবেন তাদের নাম আমরা দেখাবো পরের সপ্তাহে, সঙ্গে থাকবে পরের সপ্তাহে উত্তর। সুতরাং গত সপ্তাহে যে খেলাটা আমরা খেলেছিলাম তার উত্তর, আর যারা ঠিক উত্তর পাঠিয়েছিলেন তাদের নাম এইবার দেখে নিন স্ক্রিনে। শব্দবাজি, বাংলা শব্দের খেলা, বাংলা শব্দের গল্প এবং আরও অনেক কিছু, সবকিছুই আপনি দেখছেন যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়। তার মানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা যেখানে যেখানে আছি আমাদের সেই সোশ্যাল হ্যান্ডেল ফলো করতে ভুলবেন না। যত কাণ্ড সোশ্যাল মিডিয়ায়, শব্দবাজি, বাংলা শব্দের খেলা মানেই বাংলা শব্দের মজার গল্প, আর তার সঙ্গে বাংলা শব্দের মজার খেলা। প্রত্যেক সপ্তাহে নতুন গল্প আর নতুন খেলা দেখতে ভুলবেন না। বং মেনুতে রং অনেকই, লক্ষ্য তবু স্থির। শেষটা যদি মিষ্টি হয় তো কেসটা জমে ক্ষীর। রসমালাই বা রসগোল্লা চাকতে যদি চাস, দিন রাতে সঙ্গে আছে শুধু কেসি দাস, কেসি দাস। আলোর ফুলকে ছড়াচ্ছেন যারা, স্বপ্ন দেখাচ্ছেন, বাঁচিয়ে রাখছেন ভালোটুকু, সেই সমস্ত গল্প, সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা যা কিছু ভালো কাজ, সেই সমস্ত মুখ, স্বপ্ন, কণ্ঠ, তাদের কথা, লড়াই, বেঁচে থাকা, টিকে থাকার গল্প নিয়ে দেখুন আলোর পথযাত্রী। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ মঙ্গলবার দুপুর 1:02 শুধুমাত্র ডিডি বাংলায়। এবার একটু এগিয়ে গিয়ে দেখে নিই আরও একটা গুরুত্বপূর্ণ দিনকে, 23শে মার্চ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই 23শে মার্চ দিনটার গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ এই 23শে মার্চ তারিখটা হলো শহীদ ভগৎ সিং এবং তার দুই সহযোদ্ধা শহীদ সুখদেব থাপার এবং শহীদ শিবারাম রাজগুরুর মৃত্যুবার্ষিকী। 1931 সালের এই দিনেই লাহোর সেন্ট্রাল জেলে এই তিনজনকে ফাঁসি দেয় ব্রিটিশ সরকার। মাত্র 23 বছর বয়সে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে ওঠেন ভগৎ সিং। নিজের একের পর এক দুঃসাহসিক কর্মকাণ্ডের মাধ্যমে ব্রিটিশ সরকারের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন তিনি। পাশাপাশি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং পূর্ণ স্বাধীনতার পক্ষে তাঁর শক্তিশালী লেখনী সেই সময় যুব সমাজকে বিপুলভাবে প্রভাবিত করে। জানা যায় লাহোর সেন্ট্রাল জেলে মৃত্যুকে আলিঙ্গন করার সময় ভগৎ সিং এর কণ্ঠে ধ্বনিত হয়েছিল ইনকিলাব জিন্দাবাদের মতো স্লোগান। আসলে ভগৎ সিংকে ফাঁসি দিয়ে ব্রিটিশরা বিরাট বড় ভুল করেছিল, কারণ তারপরেই গোটা পাঞ্জাব জুড়ে জন্ম হয়েছিল কয়েক হাজার ভগৎ সিং এর। তাঁদেরই মধ্যে একজন ছিলেন সর্দার উধাম সিং। ভগৎ সিংকে নিজের গুরু হিসেবে মানতেন উধাম সিং। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি নিজের চোখে দেখেছিলেন উধাম সিং।
তারপর থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভের আগুনে ফুটতে থাকেন উধাম সিং। 1940 সালের 13ই মার্চ লন্ডনের বুকে মাইকেল ওডায়ারকে গুলি করে হত্যা করেন উধাম সিং। এই মাইকেল ওডায়ার ছিল সেই ব্রিটিশ অফিসার যে জালিয়ানওয়ালাবাগের শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর নির্দ্বিধায় গুলি চালিয়েছিল। ওই নৃশংস আদেশের ফলে সেদিন প্রায় 1800 জন মানুষ নিহত হয়েছিলেন এবং প্রায় 1200 জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। মাইকেল ওডায়ারকে গুলি করে হত্যা করার পর ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে যান উধাম সিং। সেখানে পুলিশের হেফাজতে থাকাকালীন উধাম সিং নিজেকে রাম মোহাম্মদ সিং আজাদ বলে পরিচয় দেন, যা পাঞ্জাবের হিন্দু, মুসলিম ও শিখ ঐক্যের প্রতীক। আর আজাদ কথাটির অর্থ স্বাধীন। 1940 সালের জুলাই মাসে সর্দার উধাম সিংকেও ফাঁসি দেয় ব্রিটিশ পুলিশ। তবে ততদিনে ব্রিটিশরা বুঝতে পেরে গেছিল ভারতীয়দের আর পরাধীনতার শিকল পরিয়ে রাখা যাবে না। এইবার বলি রাজনীতির খবর। গত 15ই মার্চ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। এইবার মোট 2টি দফায় ভোট হবে এই রাজ্যে, যার মধ্যে প্রথম দফাটি অনুষ্ঠিত হবে আগামী 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফাটি অনুষ্ঠিত হবে আগামী 29শে এপ্রিল। মোট 294টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে আগামী 4 মে দিনটিকে। এইবার দেখে নেওয়া যাক কোন জেলায় কবে ভোট হবে। প্রথম দফায় ভোট 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে, যার মধ্যে রয়েছে কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। এবং দ্বিতীয় দফায় ভোট হবে মোট 142টি বিধানসভা কেন্দ্রে, যার মধ্যে রয়েছে নদিয়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলা। পশ্চিমবঙ্গ ছাড়াও আগামী এপ্রিল মাসে আরও 4টি রাজ্যে নির্বাচন আয়োজন করা হয়েছে, যার মধ্যে আসাম, কেরালা এবং পুদুচেরিতে আগামী 9 এপ্রিল এবং তামিলনাড়ুতে আগামী 23শে এপ্রিল ভোট গ্রহণ পর্ব চলবে। তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে বলা হয়েছে তারা এই নির্বাচনে কোনো সন্ত্রাস বরদাস্ত করবে না, তাই আইন রক্ষাকারী সংস্থাগুলোকে ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এবার পশ্চিমবঙ্গের হিংসামুক্ত নির্বাচনই মূল লক্ষ্য কমিশনের। দেখুন, সোশ্যাল মিডিয়াতে এখন আমরা সবাই অ্যাক্টিভ, তাই যারা নিয়মিত কন্টেন্ট ফিড দেখেন তারা হয়তো নির্বাচনের আরও নানান খবর নিয়মিত পাচ্ছেন। তবে ভুল খবর দেখে বিভ্রান্ত না হওয়ার প্রয়োজন এখন। তাই অনুরোধ করব দূরদর্শনের সংবাদ নিয়মিত দেখতে। নিন্দুকেরা বলেন জেনজি এখন নাকি বই পড়ে না, শুধু রিলস দেখে। কিন্তু এরকম অনেকেই আছেন যারা নিয়মিত বই পড়ে, তাদের মতামত জানান নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এইরকমই একজন বই পোকা কস্তুরী হাইদ তার চ্যানেল কস্তুরীর গল্প ঘরে নানান বই পড়ে নিয়মিত আপডেট দেন আমাদের। দেখুন তারই সদ্য পড়া একটা বিখ্যাত বাংলা বইয়ের রিভিউ। ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক যা, তাতে হিংলাজ মাতার কাছে কখনো যেতে পারবো কিনা জানি না, তবে এই বইটা পড়ে আমার হিংলাজ যাত্রা কিন্তু হাফ কমপ্লিট। আসুন আজ আপনাদের সেই গল্পই শোনাই। নমস্কার, আমি কস্তুরী অ্যান্ড ওয়েলকাম টু কস্তুরী গল্পঘর। আজ কথা বলবো অবধূতের লেখা বিখ্যাত তীর্থ কাহিনী মরুতীর্থ হিংলাজ নিয়ে। প্রথমে একটু লেখকের নিয়ে কথা বলি। লেখক অবধূতের প্রকৃত নাম দুলাল চন্দ্র মুখোপাধ্যায়। স্ত্রী মারা যাওয়ার পর তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং তখন তার নাম হয় কালিকানন্দ অবধূত। এবং এই সন্ন্যাসী জীবনে থাকাকালীন তিনি ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন এবং এই তীর্থযাত্রার অভিজ্ঞতা, পথের গল্প এবং ভ্রমণের উপলব্ধিকে অবধূত ছদ্মনামে সাহিত্য আকারে প্রকাশ করেন। এই বইটিকে নিয়ে কথা বলার আগে হিংলাজ মাতা সম্পর্কে অল্প করে বলি। হিংলাজ হিন্দুদের 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ। পুরাণ মতে এই অঞ্চলে সতীর ব্রহ্মরন্ধ্র অর্থাৎ মাথার উপরের অংশ পড়েছিল। এই তীর্থস্থানটি পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের এক দুর্গম পাহাড়ি গুহায় অবস্থিত। হিন্দুদের কাছে এই তীর্থস্থান খুবই পবিত্র। তবে শুধু হিন্দুরাই না, মুসলমান সম্প্রদায়ের বহু মানুষের কাছে নানিকি হজ নামে পরিচিত। গল্প শুরু হয় 1353 বঙ্গাব্দ অর্থাৎ 1946 সালের আষাঢ় মাসে। করাচির এক আশ্রমে 30 জন মানুষ জড়ো হয় হিংলাজ যাত্রার জন্য। এবার তারা যাত্রা শুরু করতে পারছিল না, কারণ উট নিয়ে উটওয়ালা এখনো এসে পৌঁছায়নি। কারণ যাওয়া আসা মিলিয়ে 16 দুগুণে 32 দিনের আটা, পেঁয়াজ বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস এইগুলো বয়ে নিয়ে যাবে উট, এবং মরুভূমিতে রাস্তাও দেখাবে উট। বলা ভালো যে এই মরুতীর্থ হিংলাজ হিংলাজ মাতার কাছে যাওয়ার প্রধান গাইড হলো উট। উট আসার পর উটের পিঠে প্রয়োজনীয় জিনিসপত্র বাঁধাবাঁধি করার পর কাঁধে একটা করে কুঁজো নিয়ে এই 30 জন হিংলাজ যাত্রার জন্য রওনা দেয়। নিয়ম হচ্ছে এই কুঁজোর জল কেউ কাউকে দিতে পারবে না, এমনকি মা ছেলেকেও না, ছেলে মাকেও না। করাচির পিচ ঢালা পথ পেরিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে যায় চাষের জমি, কাটা ঝোপঝাড়, বাবলা গাছের পথ পেরিয়ে ধুধু মরুভূমির দিকে।
এবং এই দীর্ঘ পথযাত্রার বর্ণনা লেখক এত প্রাণবন্তভাবে লিখেছেন, পড়তে পড়তে আমার মনে হচ্ছিল আমিও যেন তাদের সঙ্গে হাঁটছি। তবে লেখক কিন্তু শুধু এই যাত্রাপথের বর্ণনাতেই থেমে থাকেননি। লেখক এই তীর্থযাত্রার পথকে মানুষের জীবনযাত্রার সঙ্গে তুলনা করেছেন। মরুভূমির সেই কঠিন পথে যেমন প্রত্যেক পদে পদে বিপদ, কষ্ট এবং অনিশ্চয়তা রয়েছে, তেমনি আতুরঘর থেকে শুরু করে শ্মশান পর্যন্ত মানুষের জীবন পথেও রয়েছে অসংখ্য কষ্ট, পরীক্ষা এবং সহনশীলতার গল্প। আর সেই ভাবনাটিকে লেখক অত্যন্ত সুন্দরভাবে এই লেখাটির মধ্যে তুলে ধরেছেন। আত্মচিন্তা, আত্মজিজ্ঞাসা, আত্ম উপলব্ধির মাধ্যমে লেখকের কল্পনা শক্তি, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ খুব সুন্দরভাবে এই বইয়ে প্রকাশ পেয়েছে। তো লেখকের দর্শন এবং কল্পনা শক্তির একটা উদাহরণ আমি আপনাদের বই থেকেই বলছি। তীর্থপথটা মূলত রাতে অতিক্রম করা হতো, মানে হাঁটাহাঁটির কাজটা রাতে করা হতো, কারণ দিনে ওরকম অসহ্য রোদ এবং তাপে হাঁটা সম্ভব না। তো যতটা পারা যেত রাতে হাঁটার চেষ্টা করা হতো, এবং দিনের বেলা কোনো ছাওয়া জায়গা, মানে ধরুন যদি কোনো গাছ থাকে গাছের তলে, অথবা ওই যাত্রাপথে বানানো কোনো চাতাল বা ঘর টাইপের জায়গায় তারা বিশ্রাম নিত। এবং সেই 3 দিক বন্ধ 1 দিক খোলা একটা ঘরে লেখক যখন গিয়ে আশ্রয় নেয়, তখন তার মানে মনে হয় যে এই ঘরটা কি এমন অপরাধ করেছে যে পুরো পৃথিবীতে যত ঘরবাড়ি আছে সবাই মিলে তাকে এই ধুধু মরুভূমির মধ্যে নির্বাসন দিয়েছে। তো এই ধরনের সূক্ষ্ম ভাবনা, চিন্তা, কল্পনাতে পুরো ভরপুর কিন্তু এই বইটা। আমি শুধুমাত্র একটা উদাহরণ দিলাম, এরকম আরো অনেক অজস্র জায়গা আছে যেগুলো পড়ে কিন্তু আপনি থেমে যাবেন, মানে আপনাকে ভাবতে হবে যে কি পড়লাম। তাই আমি আপনাদের বলবো যে আপনারা যদি সুযোগ পান এই বইটা কিন্তু অবশ্যই পড়ুন। কারণ কিছু বই আছে না যে শুধু কিছু গল্প আছে শুধু শুনে বা শুধু পড়ে হয় না, অনুভব করতে হয়। এই বইটা কিন্তু তার মধ্যে একটি। এবার একটা মজার কথা বলি, বাঙালিদের কাছে হিংলাজ যাত্রা পপুলার হয়েছিল এই বইটারই অবলম্বনে বানানো উত্তম কুমার, পাহাড়ি সান্যাল, সাবিত্রীর অভিনীত মরুতীর্থ হিংলাজ সিনেমার মাধ্যমে। আপনারা হয়তো অনেকেই সিনেমাটা দেখে থাকবেন, হয়তো বইটা এখনো পড়েননি। তাই আমি আপনাদের বলবো, আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন তাহলেও বইটি পড়ুন, আর যারা সিনেমা বই কোনোটাই পড়েননি তারা অবশ্যই আগে বইটি পড়ুন। আরো একটি ইন্টারেস্টিং কথা বলি, তো এই সতীপীঠ দর্শনের পর সতীর ভৈরবকেও দর্শন করতে হয়। এবার এই হিংলাজ মাতার ভৈরব হলেন কোটেশ্বর, যিনি গুজরাটে অবস্থিত। এবার এই অবধূতের লেখা এই কোটেশ্বর যাত্রা নিয়েও একটি বই আছে, হিংলাজের পরে এরকম নামের একটি বই, এবং সেটা পড়ারও আমার খুব ইচ্ছা আছে। এবং আপনারা যারা ওই বইটাও পড়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ওই বইটা কেমন, এবং এই বইটাও কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আমি কস্তুরী, আর দেখা হচ্ছে কস্তুরীর গল্প করে পরবর্তী ভিডিওতে। আশা করি কস্তুরীর কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা এরকম নতুন নতুন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করছেন, পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আপনাদের ক্রেডিট দিয়ে আপনাদের তৈরি কন্টেন্ট আমরা দেখাবো এই অনুষ্ঠানে। তার জন্য কি করতে হবে? মেইল করতে হবে ddbanglasocialmedia@gmail.com-এ। এইবার বলি বিনোদনের খবর। ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে দাপট দেখাতে শুরু করেছে রণবীর সিং অভিনীত ব্লকবাস্টার ধুরন্ধর ছায়াছবির দ্বিতীয় কিস্তি ধুরন্ধর 2। আদিত্য ধর পরিচালিত এই ছায়াছবির প্রথম কিস্তি কয়েক মাস আগেই ভারতীয় চলচ্চিত্র জগতে বিভিন্ন নতুন রেকর্ড সৃষ্টি করেছিল। এইবার এই ছায়াছবির দ্বিতীয় কিস্তিটাও সেই পথেই এগোচ্ছে। দর্শকদের মধ্যে ধুরন্ধর 2 নিয়ে উন্মাদনা তুঙ্গে, আর হবে নাই বা কেন। ভারতীয় চলচ্চিত্র জগতে স্পাই থ্রিলারের পরিভাষা বদলে দিয়েছে এই ছায়াছবিটি। এখন দেখার ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির এই দুরন্ত গতির দৌড় কোথায় গিয়ে থামে। এই ছিল আজকের যতকাণ্ড সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় হওয়া বিভিন্ন আপডেট নিয়ে আমাদের এই শো আপনারা কিন্তু দেখতে পারেন প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 6:30 এবং প্রতি মঙ্গলবার ঠিক দুপুর 12টায়। আর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন। কিভাবে? আপনাদের কন্টেন্ট আমাদের মেইল করতে হবে ddbanglasocialmedia@gmail.com-এ। আমাদের ফলো করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আর দেখতে থাকুন যতকাণ্ড সোশ্যাল মিডিয়ায়। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার। বং মেনুতে রং অনেকই, লক্ষ্য তবু স্থির। শেষটা যদি মিষ্টি হয়তো কেসটা জমে ক্ষীর। রসমালাই বা রসগোল্লা চাখতে যদি চাস, দিনে রাতে
সঙ্গে আছে শুধু কেসি দাস, কেসি দাস। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন কেসি দাস।